নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য এনেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প, কুলাঙ্গার। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো কুলাঙ্গার। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। সম্পূর্ণ ভিন্ন স্বাদের প্রাপ্তমনস্কদের জন্য লিখিত একটি গল্প। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সেনবাবু, ও সেনবাবু, সেনবাবু। হ্যাঁ। চোখ খুলে তাকালেন সেনবাবু। ওনার উন্মুক্ত লোমশ বুকের ওপরে রসুন তেল মালিশ করে দিচ্ছে অনুপা। তাকিয়ে রয়েছে সেনবাবুর চোখের দিকে। এতক্ষণ আবেশে চোখটা বন্ধ করেছিলেন তিনি। অনুপার সুরেলা কণ্ঠস্বরে ঘুমটা ভাঙল। কিছু বলবে? বলছি, আরাম লাগছে? বুকে তেল মালিশ করে দিচ্ছি, ভালো লাগছে? যা কাশি বাঁধিয়েছেন, অমন বৃষ্টিতে ভেজার কি দরকার ছিল? সেনবাবু তাকিয়ে রয়েছেন অনুপার দিকে। বলতে পারলেন না, গত পরশু ঝমঝমিয়ে বৃষ্টিতে আমার শুকনো জামা কাপড়গুলো তোলার জন্য তুমি যেভাবে দৌড়লে, আর তোমাকে ভিজে অবস্থায় দেখে আমার যে অনন্যার স্মৃতি বারবার ভেসে উঠছিল। মনে হচ্ছিল অনন্যা যেন বলছে, কেন কেন আজও আমার জন্য অপেক্ষা করছো তুমি? ছেলেটাকে আমার মনের মতো করে বড় করতে পারলে না গো? অন্তত একটু তো চেষ্টা করে দেখতে পারতে। সব মা তো সমান হয় না। কি ব্যাপার সেনবাবু, হাঁ করে তাকিয়ে রয়েছেন কেন আমার মুখের দিকে? অনুপা, অনুপা বলে হাত দুটো চেপে ধরলেন উনি। রাত অনেক হয়েছে। গ্রামের বাড়ি দেখাশোনা করে নারায়ণ কাকা। উনিও ঘুমোচ্ছেন। মাঝরাতে খুব কাশি উঠেছিল সেনবাবুর। নিজেকে আর আটকে রাখতে পারেনি অনুপা। ছুটে এসেছিল দরজার কাছে। হাতে রসুন তেলের বাটিটা। গরম করে এনেছি, একটু ডলে দি। আমার ঘরে? ও মা, তো কি হয়েছে? কাকু তো ঘুমোচ্ছে। তাছাড়া সাতকুলে আমার কেউ নেই, ওই কাকুই আমায় দেখাশোনা করে। সরুন দেখি। অনেকটা অধিকার বোধ করে ফেলেছে মেয়েটা বৃদ্ধ এই সেনবাবুর ওপরে। ওনার উন্মুক্ত লোমশ বুকে হাত রয়েছে অনুপার। যতই হোক উনি একজন পুরুষ মানুষ, অনুপা একটি স্ত্রী লোক। হাত সরিয়ে অনুপা বলে, এগুলো কি করছেন? আমি নিতান্তই আপনার সেবা করার জন্য। তাছাড়া আপনার তো সংসার আছে, ছেলে আছে, ছেলের বউ আছে। কুলাঙ্গার, একটা আস্ত কুলাঙ্গার। বৌমাটাকে ভালোবাসে না জানো অনুপা? লক্ষ্মীমন্ত মেয়ে নিয়ে আসলাম, রীতিমতো কুষ্টি বিচার করে। তাও ওসব কুষ্টির তুষ্টি মারি হতে কি আর সত্যি হয় নাকি? ঠিকই বলেছ। আমার স্ত্রীর হাত দেখে কে যেন বলেছিল আমার স্ত্রী নাকি তার স্মৃতির সিঁধুর অক্ষয় নিয়ে মরবে। কে জানতো সে যে অল্প বয়সে চলে যাবে। তুমি আমার বউ হবে? সেনবাবু, এগুলো আপনি কি বলছেন? এই কদিনে তোমাকে যে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি অনুপা। বুঝতে পারছি এইটা একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক নয়।
আমাদের মধ্যে সমতা রাখা অসম্ভব, তবুও আমার এই কুলাঙ্গার ছেলেটা একজন নারী বিনেই আজ নষ্ট হয়েছে। একমাত্র তুমিই পারো আমার ভাঙা সংসারের হালটা ধরতে। ধরবে অনুপা? বলো, ধরবে? অনুপা তাকিয়ে থাকে সেনবাবুর মুখের দিকে, ওনার পুরুষ্ঠ গোপের মাঝে আর ওনার লোমশ বুকে আজ হঠাৎ করে একটা নারী মাথা আশ্রয় গ্রহণ করে। তার হাত দুটো আলতো করে বুলিয়ে দেয় কাঁচা পাকা চুলের মাথায়, হালকা বিলি করতে করতে। তুমি যেখানে বলবে আমি সেখানেই যাব গো সেনবাবু। আরে সেনবাবু যে! আরে মল্লিকদা, কেমন আছেন? বেশ ভালো। তা আমার বাড়িতে এসে এইভাবে এক পেক খেলে চলবে? সেনবাবু কথাটা বললেন মল্লিকবাবুকে। মল্লিকবাবু উত্তর দিলেন, আরে অনেকটা খাবার খেয়েছি, এরপরে বেশি খেলে বাড়িতে গিয়ে স্ত্রী একেবারে উত্তম মধ্যম দেবে মশাই। আর এই বয়সে এসেও এত ভয় পান বৌদিকে? ভয় পাবো না বাবা, উনি ছাড়া কি আর আমার সংসার চলে সেনবাবু? মল্লিকবাবু রসিকতার সাথে কথাটা বললেও সেনবাবুর মুখটা ভার হয়ে যায়। পার্টি মুখর পরিবেশ, ঘর ভর্তি লোকজন, বুফে সিস্টেমে একদিকে খাওয়া দাওয়া চলছে। 5 তলা বিরাট বড় বাড়ির ছাদে বিরাট আয়োজন চলছে। ছেলে আর ছেলের বউয়ের আজ 1 বছর বিবাহ বার্ষিকী হলো। সেটাই মহা সমারোহে পালন করছেন অনন্ত সেন। ওই একটাই ছেলে ওনার, খুব আদরের, নাম রাঘব। উচ্চতায় প্রায় 6 ফুটের কাছাকাছি ছেলেটি বেশ হ্যান্ডসাম মার্কা। বাপের বিজনেস সামলায়, তার সাথে আরো অনেক রকমের ব্যবসা আছে ছড়ানো ছিটানো। সেনবাবুর বৌমাটিও খুব সুন্দরী, বলতে গেলে শহরের সব থেকে সুন্দরী এবং ধনী ব্যক্তির একমাত্র আদুরে দুলালি। বিয়ের সময় গা ভর্তি সোনা আর হীরের গয়নায় বাবা তাকে মুড়ে দিয়েছিলেন। সেনবাবু বিজনেসের ব্যাপারে বরাবরই বেশ কঠিন এবং হিসেবি। যেখানে মুনাফা নেই সেখানে উনি এক দণ্ড সময় কাটাতে পছন্দ করেন না। অন্যমনস্ক হয়ে আছেন দেখে মল্লিকবাবু বললেন, বৌদির কথা মনে পড়লো না সেনবাবু? আর কি বলবো, যার জন্যে এত করলাম সেই ফাঁকি দিয়ে চলে গেল। গেল তো গেল, এমন জায়গাতেই গেল যে সেইখান থেকে আর কেউ ফিরে আসে না। মন খারাপ করবেন না, এই তো ছেলে আর ছেলের বউ দিব্য, কত সুন্দর। 1 বছর তো হলো, এইবার একটা বাচ্চা কাচ্চা হলে আপনার তো আনন্দ ধরে না নাকি? সে যা বলেছেন। তবে ছেলে বৌমাকে এই বিষয়ে আমি কি করে আর কথা বলি বলুন? ওরা বড় হয়েছে, সংসার করছে। তাছাড়া বিয়ের পরপরই এখন চট করে কেউ আর বাচ্চা টাচ্চা নিতে চায় না। আসলে ছোট বাচ্চা সামলানোরও তো একটা ব্যাপার আছে, মানসিক দিক থেকেও একটা প্রিপারেশনের ব্যাপার আছে। মল্লিকবাবু আর সেনবাবু এই বিষয় নিয়েই হাসাহাসি করছেন। অন্যদিকে রাঘব তার স্ত্রী শ্রেয়াকে নিয়ে অন্য সব বন্ধু বান্ধব এবং পার্টিতে যারা উপস্থিত হয়েছেন সকলকে এন্টারটেইন করার বন্দোবস্ত করছে। ওখানে ছাদেই এক জায়গায় বিরাট বড় করে সুন্দর করে সাজিয়ে অর্কেস্ট্রার গান বাজছে। মেয়েটি অপূর্ব গায় কিন্তু। লাল পাড় শাড়ি পরেছে মেয়েটা। শাড়িটা উজ্জ্বল সাদা রঙের, তবে শাড়িটা দামি এবং সিল্কের। যারা যারা বাজনা বাজাচ্ছে তাদের প্রত্যেকের পোশাকের রং কালো। ওরা একটা নির্দিষ্ট ড্রেস কোড মেনে চলে। যেই মেয়েটি গান গাইছে মঞ্চে তার বয়স আন্দাজ 35-36 বছর হবে। অপূর্ব সুন্দর গলা। আসলে এইরকম অনেক প্রতিভাই আছে, অনেক নক্ষত্রই আছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। কেউ টাকার জোরে সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে,
কারো আবার কিছু না থাকার দরুন এইভাবেই দিন কাটে গলা বিক্রি করে। সেনবাবু মল্লিকবাবুকে বললেন, আপনার মূল্যবান সময় আমার সাথে কথা বলতে বলতেই নষ্ট হয়ে যাচ্ছে, তা আপনি যান, সবার সাথে আলাপ আলোচনা করুন। এইরকম পার্টি তো সচরাচর আমরা এখন আর দেবার সময়ই পাই না, সংসার আর কাজের চাপে। তাছাড়া কি সেনবাবু, আমার আবার আজকাল একটু গ্রামে যেতে খুব ইচ্ছে করে, আমার পৈতৃক ভিটে। বুঝতেই পারছেন, অনন্যাকে সেখান থেকে বিয়ে করে নিয়ে এসেছিলাম। যবে থেকে ও আমাকে ছেড়ে চলে গেছে তবে থেকে ওই গ্রামটা আমাকে খুব করে টানে মল্লিকবাবু। সেনবাবুর ইমোশন মল্লিকবাবু বুঝতে পারলেন। ওনার পিঠে আলতো করে হাত রেখে বললেন, যান না, ছেলে আর ছেলের বউয়ের ওপরে সমস্ত ভার চুকে দিয়ে আপনি চলেই যান, গ্রামেই কাটান, ওখানে তো আপনার জ্ঞাতি গোষ্ঠীও আছে। সেনবাবুর মনের কথা মল্লিকবাবু যেন ধরেই ফেললেন। এরপরে আরো লোকজন আসছেন, খাওয়া দাওয়া করছেন। খাবার শেষে সামান্য একটু মদ্যপান, কেউ আবার আগেই শুরু করেছেন। বাবা বাবা খাবে না? বৌমার কণ্ঠস্বরে সম্বিত ফিরল। হ্যাঁ, এই তো খাবো। তোমরা? বাবু কোথায়? ও বলল ওর কোন এক বান্ধবীকে একটু ড্রপ করে দিয়ে আসবে। বান্ধবী? ওই যে সবাই এসেছিল না, মোনার শরীরটা খারাপ লাগছে, আর মোনার হাজবেন্ড একটু পরে যাবে বলল। ওর নাকি নেশা চড়ে গিয়েছে। হো, বাবু যেতে চাইলো আর তুমি যেতে দিলে? হ্যাঁ, মোনা নাকি 3 মাস চলছে প্রেগনেন্ট। এই অবস্থায় যদি ওর বর গাড়ি ড্রাইভ করতে গিয়ে কোনো একটা অশান্তি বাধায়, সাগ্নিক ওকে ছাড়তে গিয়েছে, আর তোমার ছেলে মোনাকে ছাড়তে গিয়েছে। ভালো লাগে না এইসব বিষয়গুলো একদমই সেনবাবুর। উনি পছন্দ করেন না। ছেলেকে যথেষ্ট স্বাধীনতা দিয়ে বড় করেছেন। এই ছেলেও তো কলেজে যখন পড়তো কম মেয়ের সঙ্গে বদমাইশি করেছে নাকি? র্যাগিং করতো অল্প বয়সী ছেলে মেয়েগুলোকে। রাত বেরাতে মেয়েদের আর ছেলেদের হোস্টেলে চলে যেত, কারণ ওর সবকিছুই ওর ঠাকুরদার কেনা সেই জায়গায় তৈরি। এখনো পর্যন্ত ঠাকুরদার নামেই সেই কলেজ। কাজেই নাতি হিসাবে তার তো একটা হম্বিতম্বি মারার জায়গা। এই ছেলেকে অনেক কষ্টে সুস্থ সবল করে তারপর শ্রেয়ার সঙ্গে বিয়ে দিয়েছিলেন তিনি। শ্রেয়া বড়লোক বাপের মেয়ে হলে কি হবে, নিতান্তই সাদামাটা এবং খুব সরল স্বভাবের। এক কথায় সবাইকে ভরসা করে আর বিশ্বাসও করে। হবে নাই বা কেন, ধাত পেয়েছে তো অনেকটা শাশুড়িমা অনন্যার মতো। বাবা কি ভাবছো? চলো খেয়ে নি। তুমি আমি খেয়ে নি, ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। দেখো বৌমা, তোমার বয়সটা এখন কম, ছেলেপুলেও হয়নি, এমন করে হুটহাট বাবুকে এর সঙ্গে কিন্তু যেতে দিও না। ওর একেই ছেলে মানুষই স্বভাব, তার উপরে যদি কারোর সঙ্গে বেগতিক কিছু একটা। বাবা তুমি সব কিচ্ছু ভেবো না, ও এমন করতেই পারে না। ও আমায় কথা দিয়েছে, বিয়ের আগে যা হয়েছে হয়েছে, বিয়ের পরে ও সব কিছু সামলে নেবে, আমার সঙ্গে বেইমানি করবেই না। গাড়িতে উঠে বসেছে মোনা, ড্রাইভিং সিটে বসে রয়েছে রাঘব। গাড়ি চালাতে চালাতে সে বলছে, কিরে গান চালাবো? গান চালাবি? চালা। তবে তোর পার্টিটা কিন্তু দারুণ জমে উঠেছে। হ্যাঁ রে, তোর বউয়ের গলায় হীরের যে নেকলেসটা দেখলাম লাল রঙের, ওটা কি ছিল রে? ওটাও একটা দামি ডায়মন্ড বলতে পারিস, বিদেশ থেকে আনানো। হো, তাহলে তোর স্ত্রীকে এবার কোহিনূর দিলেই পারতি। কোহিনূর তো শুধু একজনের জন্যই তোলা। মোনা ঘুরে তাকায় রাঘবের দিকে, তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। পরনে তার কালো রঙের সিল্কের চকচকে একটা শাড়ি আর স্লিভলেস ব্লাউজ। মাথার চুলগুলো এক্সটেনশন করা কোকড়ানো রয়েছে। শীতেতে সিঁদুর দেখা যাচ্ছেই না, কপালে ছোট্ট একটা কালো টিপ এবং একেবারে হালকা গয়না পরা। তার গলাতেও এবং কানে হীরের নেকলেসই ঝুলছে, তবে শ্রেয়ার মতো অতটা বড় নয়। ঘড়ির দিকে তাকিয়ে মোনা বলে, সাগ্নিক বেরিয়ে গিয়েছে নিশ্চয় এতক্ষণে ওকে নিয়ে, মাল খেয়ে টোল হয়ে আছে, কদিন পরে বাবা হবে। ওকে দেখলে কেউ বলবে বলতো, এই মোনা তোর এই প্রেগনেন্সির খবরটা কি একদম সত্যি?
হুমা, তোর কি মনে হচ্ছে ঠাট্টা করছি আমি? না মানে, সেইবার গোয়াতে তুই হাজবেন্ডের সাথে গেলি, আমিও গিয়েছিলাম শ্রেয়ার সাথে, কিন্তু শ্রেয়ার শরীরটা খারাপ হলো, তোর হাজবেন্ড ছুটলো ডাক্তার দেখতে। শ্রেয়ার কাছে তখন হোটেলেরই একটা মেয়ে ছিল। তুই আর আমি তো, যাক, তোর যে মনে আছে তাতেই অনেক। ভয় পাস না, এইটা ওরই সন্তান, তোর না। আচমকা ব্রেকটা কষে দাঁড়িয়ে পড়ে রাঘব। ফোন করেছিল সে শ্রেয়াকে। শ্রেয়া কোনো রকম রেসপন্স করছিল না, রিং বাজছিল। কথায় কথায় ভুলেই গিয়েছে রাঘব শ্রেয়া কখন ফোনটা রিসিভ করে ফেলেছে। মিউট করাও হয়নি। তাহলে কি মোনার সাথে সমস্ত কথা শ্রেয়া শুনতে পেয়ে গেল? কি রে, উজবুকের মতো গাড়ি চালাচ্ছিস কেন? দেখ, গাড়িতে তুই শুধু একা নোস, আমি আছি, আমার বাচ্চাটা। মোনা, 1 মিনিট। হ্যাঁ শ্রেয়া, তুমি খেয়ে নাও, আমি চলেই এসেছি প্রায়, আর একটু পরেই পৌঁছে যাব। কি বলছো? আমি কিছু শুনতে পাচ্ছি না। ইস, কি জোরে জোরে গান গাইছে। বাবাকে কতবার বলছি একটু আস্তে গান গাইতে বলতে। হাঁপ ছেড়ে বাঁচে রাঘব। যাক, শুনতে তো পাইনি। রাঘব বলে, আমি তোমাকে ফোনটা কেটে কল ব্যাক করছি। ফোনটা কেটে দেয়। কি হলো রে বাবা, একটুর জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। মানে? আরে তোর সাথে কথা বলছিলাম, সবে মাত্র গোয়ার কথাটা বলেছি, এমন সময় শ্রেয়া ফোনটা রিসিভ করে ফেলেছে। তুই শ্রেয়াকে ফোন করেছিলি, আমাকে তো বলিসনি। আরে বারবার ফোন করে বিরক্ত করে, জানিস না, ভালো লাগে না। অফিসে গিয়ে কাজ করব না ওর সাথে কথা বলবো? তাহলে ওকে ছেড়ে দে। না রে, ছাড়া যাবে না। বাবা দেখে শুনে ওর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। বিয়ের আগে কত রকম কুষ্টি বিচার করলো আমার। এই মেয়ে নাকি আমাকে সৎ পথে আনতে পারবে। বলে একটা বিশ্রী হাসি দিয়ে রাঘব আবার গাড়ি স্টার্ট করলো। ঘন্টাখানেক পর রাঘব মোনাকে তার বাড়ি পৌঁছে দিল। সাগনিকও ততক্ষণে মোনার হাজবেন্ডকে নামিয়ে দিয়ে গিয়েছে। 2 বন্ধু মিলে গাড়ি ড্রাইভ করছে, একজনের 4 চাকা আগে আর একজনের পিছনে। সাগনিক ফোন করে বলল, শোন, আমি বাড়িতে চললাম, আর যাব না। আর তুই সাবধানে বাড়ি যাস, রাতও তো কম হয়নি, খেয়ে দিয়ে শুয়ে পড়িস। তুই খাওয়া দাওয়া ঠিকঠাক করেছিলি তো? জিজ্ঞেস করে পাল্টা রাঘব। আরে হ্যাঁ হ্যাঁ, পার্টি খুব সুন্দর আয়োজন হয়েছে। শোন, স্পেশাল গিফটটা কিন্তু আমি দিয়েছিলাম ওই কাকুর হাতে। উনি কোথায় রেখেছেন জানি না। স্পেশাল গিফট বলতে? আরে তোর ফুলসজ্জার সময় তোকে যা দিয়েছিলাম ঠিক সেম। তোরা পারিস সত্যি। বলে হাসাহাসি করলো 2 বন্ধু। তারপরে এক বন্ধু আরেক বন্ধুকে গাড়ির ভেতর থেকে হাত তুলে ইশারা দিয়ে স্পিডে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল। রাঘব যখন তার বাড়ির সামনে এসে পৌঁছালো, তখন ঘড়ির কাঁটা রাত 1:30 ছুঁয়েছে। এতক্ষণে শ্রেয়া আর বাবা খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছে বোধহয়। পার্টির পরিবেশটা যতক্ষণ ছিল ততক্ষণ বাড়িটা রমরমা হয়েছিল। ওপরে আলো জ্বলছে, পার্টি হয়েছে, সব কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। অর্কেস্ট্রায় গান করা মেয়েটাও বোধহয় চলে গিয়েছে বাড়ি। ইস, আর একটু আগে পৌঁছাতে পারলে, অন্তত মোনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ঝামেলা না রাখলেই ওই মেয়েটার সাথেও একটু আলাপ জমানো যেত। যদিও মেয়েটা হয়তো বয়সে অনেকটাই বড়, তবুও একটু কথা বললে তো অসুবিধে ছিল না। দরজার কলিং বেলটা এসে চাপ দেয় রাঘব। 2-3 বার পরই ভেতর থেকে দরজাটা খোলে। বাবা, তুমি এখনো ঘুমোওনি? তুই এতক্ষণ পর ফিরলি? হ্যাঁ, রাস্তায় খুব জ্যাম, তাছাড়া সাগনিকও ওই পৌঁছাতে দেরি করলো। আমরা বেরিয়ে যাওয়ার পরে গেট আবার বন্ধ হয়ে গিয়েছিল, আর একবার বন্ধ হলে তো রাতের দিকে জানোই মালগাড়ি পাস হয়। প্রায় 8 ঘন্টা সময় ওখানে নষ্ট হলো। তারপর সাগনিক পৌঁছে দিল, আমি তারপরে বেরোলাম। ততক্ষণ তুই মোনার সঙ্গে এক ফ্ল্যাটে কি করছিলি? বাপ ছেলে চোখাচুকি হয়। রাঘব চোখের পাতা ফেলতে পারে না, বাপের দিকে চোখ তুলেও তাকাতে পারে না। আমতা আমতা করছে সে। দেখ, তোকে কিন্তু অনেক কষ্টে থাক বাবা, তুমি আর আমাকে এসব জ্ঞান দিতে এসো না। আমার এখন বিয়ে হয়েছে, আমি যথেষ্ট সচেতন। তাছাড়া আমাকে শ্রেয়া খুব বিশ্বাস করে, সেই বিশ্বাসের সুযোগটা তুই কিন্তু নিস না, পরে কিন্তু পস্তাতে হবে। বলে দরজাটা বন্ধ করে দিলেন অনন্ত সেন বাবু। বাবার মুখের ওপরে তর্ক করতে পারে না খুব একটা রাঘব। একবার একটা মেয়েলি কেসে বিশ্রীভাবে ফেঁসে গিয়েছিল। মেয়েটার নাম ছিল সুতপা।
মেয়েটা সাদা মাটা, নিতান্তই। মাথায় এক গাদা নারকেল তেল মেখে বড় বড় চুলগুলোকে দুদিকে বেনুনি করে ফুল হাতা চুড়িদার পরে কলেজ অ্যাটেন্ড করত। প্রথম প্রথম মেয়েটা হোস্টেলে থাকতো না, ট্রেনে যাতায়াত করত। তবে রানাঘাট থেকে বাড়িটা তার অনেকটাই দূরে এবং সেখান থেকে কলেজের দূরত্ব আরও বেশি। রানাঘাটের অনেক ভেতরের গ্রামে সে থাকতো। কলেজ কর্তৃপক্ষ থেকে তার ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেখার পর বাবা মাকে ডেকে বিশেষ করে বলা হয়, আপনাদের মেয়ে ফার্স্ট ক্লাস করেছে। এত ভালো রেজাল্ট আমাদের বিগত 25 বছরে কোনো স্টুডেন্ট করেনি। ওর কাছ থেকে আমরা অনেকটা বেশি আশা করি। তাছাড়া রেগুলার ও প্রেজেন্ট হয়। আপনারা এক কাজ করুন না, আমাদের হোস্টেল আছে, ওইখানে ওর থাকার বন্দোবস্ত ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের যে তেমন আর্থিক অবস্থা নেই। তাতে কি হয়েছে? ওর স্কলারশিপের বন্দোবস্ত কলেজ থেকে করবার জন্য আমি দায়িত্ব নিচ্ছি। কলেজের সমস্ত অধ্যক্ষ অধ্যাপিকা থেকে শুরু করে সবাই মেয়েটির জন্য খুব খেটেছিল। হয়েও ছিল পরিণাম তার। সে স্কলারশিপ পাওয়া শুরু করে এবং হোস্টেলে থাকাও শুরু করে। একদিন রাত ঠিক 11টার সময় বয়েজ হোস্টেলে একবার হুম্বিতম্বি মেরে ফিরতি পথে রাঘবের ইচ্ছে হলো গার্লস হোস্টেলটা একটু ঘুরে যেতে। ওখানে রাত 9টার পরে প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু ওটা তো ওর বাবার কলেজ, ঠাকুরদার নামে। যত রাতই হোক না কেন ওকে আটকানোর ক্ষমতা কারও নেই। সুতরাং রাঘব গিয়েছিল সেই কলেজে। এই আয় ভদরে বাচ্চা, আয় ভদরে বাচ্চা, 2-3বার ডাকতেই দারোয়ানটা উঠে বসে। কিরে, মশার কামড়ের মধ্যে তোরা তো ঘুম আসে? হ্যাঁ বাবু, আপনি এত রাতে? দরজা খোল, দেখতে পাচ্ছিস না? রাঘবের পাশে তার সাগরেতরা তখন দাঁড়িয়ে। সেখানে শাগনিক আছে, বাপনও আছে। মলয় কিছুক্ষণ আগেই মাল খেয়ে টোল। এই মলয়ই বর্তমানে মোনার হাজবেন্ড। এই খোল না, একটু সুন্দরীগুলোকে দেখে যাই, কতদিন এদিক পানে আসা হয় না। তাছাড়া রাঘবের বাপটা তো রাঘবকে এতদিন আটকেই রেখেছিল, আজ ও ফ্রি হয়েছে। কিরে বলে মলয় রাঘবের পিঠে একটা চাপড় মারে। দারোয়ান গেট খুলতে চাইছিল না, কিন্তু গেট না খুললে পরের দিন সকালবেলা দারোয়ানের বাড়িতে গিয়ে যে বিরাট বড় একটা অশান্তি বাঁধাবে রাঘব, এইটা সে জানে। একবার তার ইচ্ছে হলো ফোন করে সেনবাবুকে সবটা বলে দিতে, কিন্তু ফোন করবে কি? তার তো প্যান্টে পিচ্ছাপ হয়ে যাওয়ার জোগাড়। রাঘবের চিৎকারে দরজাটা খুলে সে এক কোনায় ঠাসি মেরে দাঁড়িয়ে থাকে। রাঘব বলে, গেট বন্ধ করবি না, একটু ঘুরেই বেরিয়ে যাব, জাস্ট 5-7 মিনিটের কাজ। ঠিক তখনই হোস্টেলের সামনে ব্যালকনিতে দেখতে পেয়েছিল সে সুতপাকে। চোখে চশমা পরে হাতে বই নিয়ে সুতপা পড়াশোনা করছে। ব্যালকনির লাইটটা জ্বলছে, ঘরে প্রত্যেকে ঘুমোচ্ছে। কেউ কেউ হয়তো রাত জেগে পড়ছে, তবে দরজা জানালা সবটাই বন্ধ। কিন্তু দোতলায় সুতপার ঘরের ব্যালকনির সামনের দরজাটা তখন খোলা। সুতপা একা একা হাঁটছে আর মন দিয়ে পড়ছে। এই মালটা কে রে? মালটা এবার কলেজে টপ করেছে বস। তাই? আমি ছিলাম না, আমাকে তো কেউ খবর দিসনি। কি করে খবর দেব? কাকা মশাই তোমার সাথে কথা বলতে দিলে তো? মলয় কথাটা বলে। সত্যি কাকুর এত রাগ না, বলি অত টাকা পয়সা কি ভূতে খাবে নাকি? বলে মলয় হালকা চাপড় মারে রাঘবের পিঠে, যেন ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলছে সে। রাঘব কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, ভালো করে প্রত্যক্ষ করে সুতপাকে। তারপর বলে, ইস, এই মেয়েটা তো ওই ইনামিনা ডিকার মতো নয়। না বস, একেবারে গাইয়া, মাথায় এক রাশ নারকেল তেল মেখে আসে কলেজে, গন্ধে টেকা যায় না। মাঝে মধ্যে তো মনে হয় শ্যাম্পুর বোতল কিনে দিয়ে বলি, যাও মামনি একটু ওয়াশ হয়ে এসো তো। ঠাট্টা করছে ওরা। কথাটা হয়তো নিঝুম রাতে আসতে বললেও কানে বাজে। চট করে নিচের দিকে চোখ পড়ে সুতপার। সুতপার সঙ্গে রাঘবের চোখাচোখি হতেই সুতপা চিৎকার করে বলে ওঠে, এ কি, গার্লস হোস্টেলে আপনারা এত রাতে? সিকিউরিটি, সিকিউরিটি! সুতপার চিৎকারে আর 5টা মেয়েও উঠে পড়ে। কি রে, চেঁচাচ্ছিস কেন ষাঁড়ের মতো? দেখ ওরা কেন এসেছে।
এটা না আমাদের মেয়েদের হোস্টেল? কর্তৃপক্ষ থেকে আবার কেমন বন্দোবস্ত? কি করছিস সুতপা? ও কলেজের? কি কলেজের? যতই সে মহান কোনো ব্যক্তির ছেলে হোক না কেন, এটা মেয়েদের হোস্টেল। আর এখানে রাত্রেবেলা ঢুকলে আমি কিন্তু পুলিশে কমপ্লেন করব। রাঘব তখনও কিছুই করেনি, শুধু দাঁড়িয়েছিল তার বাইকটা নিয়ে। তার বন্ধু বান্ধবও বাইক নিয়েই দাঁড়িয়ে। দারোয়ানকে চিৎকার করে ডাকে সুতপা, দারোয়ান কাকু, দারোয়ান কাকু, তুমি ওদেরকে ঢুকতে দিলে? এই বেরো, তোরা বেরো বলছি। এইভাবে অপমান করে সুতপা। রাঘব একটা সিগারেট ধরায় তার ঠোঁটের কোনায়। ওদের চিৎকার চেঁচামেচিতে কর্তৃপক্ষ উঠে পড়েছে অনেকক্ষণ আগেই, যিনি বর্তমানে হোস্টেলের দায়িত্বে রয়েছেন। ঘুমন্ত চোখেই তিনি উঠে এলেন দোতলায়। চশমাটা ঠিক করে সুতপাকে বললেন, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? মলিমাসি। ওটা কে? মলিমাসি ওপর থেকে রাঘবকে একবার দেখেই চশমাটা খুলে আঁচল দিয়ে ভালো করে মুছে আবার চোখে ঠেকিয়ে বললেন, সর্বনাশ করেছিস মেয়ে। জানিস ওকে? সম্পাদকের ছেলে, তাছাড়া এই সমস্ত দায়িত্ব ওর বাবা। তো তাতে কি হয়েছে? তাই বলে রাত্রেবেলা হোস্টেলে এসে এমন হম্বিতম্বি করবে? রাঘব কিন্তু তখনও কিছু বলেনি। থাক না, ও মাঝে মধ্যে এসে একটু ঘোরাফেরা করে যায়, কোনো মেয়েদেরকে উত্তপ্ত করে না। কিরে, তোদেরকে উত্তপ্ত করেছে? প্রিয়ার মাথাটা নিচু, তার হাত দুটোকে চেপে চুপ করে পাশে দাঁড়িয়ে রয়েছে পূজা। রাখি বলল, না না, কিছু করেনি। কিন্তু সুতপা বুঝে গেছে ছেলেটি ঠিক কি করেছে। কিছুক্ষণ পর সুতপা পুলিশকে ফোন করে। থানা এখান থেকে খুবই কাছে। ইন্সপেক্টর সাহেব গেটের বাইরে দাঁড়িয়েই বললেন, সো সরি, কিন্তু রাঘব বাবু, আপনাকে এক্ষুনি আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আপনার নামে কমপ্লেন করা হয়েছে। কমপ্লেন? রাঘবের নামে কমপ্লেন করার সাহস কে দেখালো? সেই নামটা তো আমি ঠিক বলতে পারবো না, তবে হোস্টেল থেকেই একটা ফোন গিয়েছে। আপনি প্লিজ আমাদের সঙ্গে থানায় আসুন। রাঘব এক দৃষ্টে সুতপার দিকে তাকিয়েছিল। এতক্ষণেই সুতপার শান্তি হয়। সে ওপর থেকে বলে, আমি ফোন করেছিলাম। নামটা বলতে আপনারা তো ভয় পাচ্ছেন কেন? যতই সে সম্পাদকের ছেলে হোক না কেন, তার বাবা কত বড় মানুষ হোক না কেন, ছেলেকে এইটুকু শিক্ষা দিতে পারেননি যে রাত বেরাতে মেয়েদের হোস্টেলে প্রবেশ করতে নেই? মেয়েদের তো একটা সিকিউরিটি আছে নাকি? রাঘব এরপরে বাইক নিয়ে চলে যায়। একটা পুলিশ কনস্টেবল রাঘবের দিকে এগিয়ে আসছিল। ওরা মদ্যপ অবস্থায় ছিল, সেই কারণে থানায় ওদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। ভোর রাতের দিকে খবরটা কানে যায় সেনবাবুর। কদিন হলো উনি হাই প্রেশারের ওষুধ খাচ্ছেন। অফিসে কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। নিতান্তই অসুস্থ মানুষ, তাই একজন বডিগার্ড রয়েছে সঙ্গে। থানায় পুলিশের কাছে এসে হাত জোর করে বললেন, আর করবে না। তাছাড়া আরে সেনবাবু কি করছেন? আমরা কি ওকে ধরতে চেয়েছিলাম? তবে হ্যাঁ, রাঘবের এসব দিকে একটু খেয়াল রাখা উচিত। মেয়েটি তো ভুল কিছু বলেনি। অত রাতে বয়েজরা গার্লস হোস্টেলে ঢুকবে, কোনো প্রয়োজন ছাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদেরকে দেখবে, এটাও তো একটা অপরাধ, তাই নয় কি? রাঘব দীর্ঘশ্বাস ফেলে পুলিশের দিকে ঘুরে তাকায়, কোনো উত্তর দেয় না। অনন্তবাবু রাগের চোটেই ছেলের গালে ঠাস করে একটা চড় মেরে বসেন। পুলিশরা সবাই একে অপরের দিকে তাকায়, কেউ হাসতে পারে না। রাঘব নিজের গালে হাত ডলতে ডলতে বলে, আমায় মারলে কেন? কেন গিয়েছিলে তুমি? তোমার কি স্বভাব বদলাবে না? কিছুদিন আগে রাখির সাথে কি করেছিলে তোমার মনে পড়ে? মেয়েটিকে কত কাকুতি মিনতি করে ওর বাবা মায়ের পায়ে ধরে তোমাকে আমি ছাড়িয়ে নিয়ে এসেছি। এই যে সন্তোষ কাকু, হিনি না থাকলে তুমি বাঁচতে পারতে? বলে সেই পুলিশের দিকে ইঙ্গিত করলেন তিনি। পিকনিকে গিয়ে তুমি রাখির সাথে, ছি, তোমাকে ছেলে পরিচয় দিতে আমার ঘৃণা করে। আর কয়েকটা বছর পড়াশোনা করো, একটা ডিগ্রি অন্তত পাও, তারপর একটা ভালো মেয়ে দেখে তোমায় আমি বিয়ে দিতে পারলে বাঁচি। সেই মেয়েই একমাত্র তোমাকে লাইনে আনতে পারবে। অনন্তবাবু ওনার মতো কথা বলছেন, কিন্তু রাঘবের মাথায় তখন ঘুরছে সুতপার ওপরে কি করে প্রতিশোধ নেওয়া যায়। দিন 7 পরে ফাইনাল পরীক্ষা ছিল। সেকেন্ড ইয়ারটা দিয়ে থার্ড ইয়ারটা পাশ করতে পারলেই একটা চাকরি করার শখ রয়েছে সুতপার। কিন্তু সেই দিনের পরীক্ষা সুতপার আর দেওয়া হলো না। সকল পরীক্ষার্থী ঘরে ঢুকেছে, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সব কিছু নিয়েই ঢুকেছে।
সুতাপাও ঢুকেছিল, তার ব্যাগও রয়েছে পরীক্ষার হলের মধ্যেই। পরীক্ষা দেবার কিছুক্ষণ আগে সে একবার ওয়াশরুম ঘুরে আসে। বেশ কদিন ধরে রাঘব এবং তার সাগরেদরা বিষয়টা লক্ষ্য করেছিল। ওয়াশরুমে যাওয়ার আগে সুতাপা নিজের অ্যাডমিট আর রেজিস্ট্রেশনটা সঙ্গে করে নিয়ে যায়, কারণ কাউকে সে ভরসা করতে পারে না। সেই দিনও অ্যাডমিট আর রেজিস্ট্রেশন নিয়ে টয়লেটের কাছেই এসে দাঁড়িয়েছিল সুতাপা। ভেতরে বোধহয় কেউ একজন আছে, বেরোলেই সে ঢুকবে। কিন্তু যে বেরোলো তাকে দেখে সুতাপার মুখ থেকে আর কোনো শব্দ বেরোলো না। এক টানে রাঘব সুতাপাকে টয়লেটের ভেতরে টেনে নিয়েছিল। তারপর সুতাপার ওপরে অকথ্য অত্যাচার করে রাঘব। তার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে হাঁচড় আর কামড় সে দেয়নি। শুধু তাই নয়, সম্পূর্ণ বিবস্ত্র করে সুতাপাকে কলেজের সামনে বসিয়ে নীল ডাউন করিয়েছিল সে। বলেছিল, সেদিন আমি তোকে কি করেছিলাম? কিচ্ছু করিনি, আজকে করব। আজকে তোকে একেবারে খোল, সব খোল, সব খুলে কলেজের সামনে নীল ডাউন হয়ে দাঁড়াবি। চিৎকার করে বলবি যে সেই দিন আমি তোকে কিচ্ছু করিনি, তারপর তোকে পরীক্ষায় বসতে দেব। প্লিজ প্লিজ এইভাবে আমার ভবিষ্যৎ নষ্ট করবেন না। দেখুন দেখুন, আমার মা বাবা আমার ওপরে অনেক আশা ভরসা, তো আমার বাপেরও অনেক আশা ভরসা ছিল আমার ওপরে। সেই দিন আমি হোস্টেলে গিয়েছিলাম তোদের খোঁজ খবর নিতে। মেয়ে মানুষ একা একা থাকিস, আর ওই রোগা দারোয়ান ও আর কি এমন প্রোটেক্ট দেবে তোদেরকে, তাই ভেবেছিলাম একটু প্রোটেকশন দিয়ে আসি। কিন্তু তুই কি করলি? বল রাঘবদা। রাঘবদা, আমাকে সেই দিন তুই তুকারি সম্বোধন করেছিস। আমি কত বড়লোক বাপের বেটা সেই নিয়েও প্রশ্ন করেছিস। আজ তোকে আমি দেখিয়ে ছাড়বো মেয়ে আমি কি জিনিস। তোকে ফার্স্ট ইয়ারে একদিনও র্যাগিং করা হয়নি, তাই না? দাঁড়া, আজ সুদে আসলে নেব। এক টানে ওর পরনের চুড়িদারটাকে ছিঁড়ে ফেলেছিল রাঘব। তারপরে ওর সমস্ত শরীরে সিগারেটের ছ্যাঁকা দেয়। এরপর জোর করে সুতাপাকে সকল প্রিন্সিপালের সামনে দাঁড় করিয়ে ওর সমস্ত নষ্ট করে দেয়। পুলিশ আসে, রাঘবকে ধরে নিয়ে যায়। সুতাপাকেও লেডি কনস্টেবলরা এসে পোশাক দিয়ে ঘিরে ধরে। ততক্ষণে কলেজের সামনে নীল ডাউন করে বসিয়ে সুতাপাকে স্বীকারোক্তি দিতে বাধ্য করেছে রাঘব। একটা বিশ্রী ব্যাপার ঘটে গেল। সন্তোষবাবু বললেন, যেটা হয়েছে সেটা মিডিয়া হয়েছে, এরপরে তো রাঘবকে বাঁচিয়ে রাখা মুশকিল হবে সেনবাবু। আপনি এক কাজ করুন, ইমিডিয়েটলি ফ্লাইটের টিকিট বুক করান, আর ওকে প্লিজ এখান থেকে নিয়ে যান, যেভাবেই হোক। এমন কিছু আমি রটিয়ে দেব যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। আর ওই সুতাপা মেয়েটির আর খোঁজ পাওয়া যায়নি। গ্রামের মেয়ে, অনেক স্বপ্ন নিয়ে শহরে এসেছিল, বোঝেনি তো সুইসাইড করেছে কিনা তারই বা খবর কি। সেনবাবু নিজের জীবনে কোনোদিন কোনো রকম অন্যায় করেননি। মেদিনীপুর থাকতে 18 বছর বয়সেই 15 বছরের অনন্যাকে দেখে প্রেমে পড়েছিলেন। তারপরে বিয়ে থাওয়া হয় এবং বিয়ের 5-6 বছর পরে রাঘবের জন্ম হয়। বিজনেসে যখন খুব উচ্চমানের হয়েছেন তিনি, তখনই ওনার স্ত্রীর মারণ রোগ ক্যান্সার ধরা পড়ে। সমস্ত টাকা পয়সা একত্রিত করেও স্ত্রীকে বাঁচাতে পারেননি। অনন্যা শুধু বলেছিলেন, ছেলেকে মানুষের মতো মানুষ করো, দেখো ও যেন তোমার মতোই হয়। কিন্তু না, ছেলে হয়েছে সম্পূর্ণ উচাটে। মা মরা ছেলেকে একটু বেশি স্নেহে বড় করে ফেলেছেন কিনা, তাই বোধহয় সংস্কারটা দিতে ভুলে গিয়েছিলেন। এরপরে কেস ধামাচাপা পড়তে খুব একটা বেশি সময় লাগেনি। সন্তোষবাবু প্রচার করে দিলেন, রাঘবের বাইক অ্যাক্সিডেন্ট করেছে, তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল, সে কোমায় চলে গিয়েছে, এই কারণে তাকে বিদেশে রাখা হয়েছে, চিকিৎসা চলছে, তবে সে সুস্থ হয়ে দেশে ফিরে এলে এই কেস আবার রিওপেন হবে। কিন্তু কেস আর রিওপেন হয়নি। কেটে গিয়েছে মাঝখানে অনেকগুলো বছর। সুতপার খোঁজ খবরও আর কেউ নেয়নি। ঘরে ঢুকতেই রাঘব দেখতে পায় ঘুমোচ্ছে শ্রেয়া, অঘরে বিছানায় শুয়ে। এই মেয়েটার বাপের প্রচুর টাকা পয়সা, প্রচুর সম্পত্তি, পারত তো
রাঘবের মতো একটা বাজে ছেলের সঙ্গে বিয়ে না দিয়ে একটা ভালো সোসাইটির ছেলের সঙ্গে বিয়ে দিতে। কিন্তু একেই বোধহয় কপাল বলে। মেয়েটার সাথে সত্যিই কি রাঘব সুখী? একেবারেই না। ওর মধ্যে সেই জিনিসটা নেই যে জিনিসটা মোনার মধ্যে আছে, যার আকর্ষণে বারবার ছুটে যেতে হয় মোনার কাছে। ফোনটা বেজে ওঠে রাঘবের। হ্যাঁ, এখন ফোন করেছিস? বর পাশে নেই। মলয়ের কথা বাদ দে তো, মাতাল একটা, মাল খেয়ে টোল হয়ে পড়ে আছে। তুই পৌঁছেছিস তো? হ্যাঁ, পৌঁছে গেছি। হঠাৎ করে এখন ফোন করলি? না, এমনি মনটা আনচান করছিল তো, তাই। ঘুমিয়ে পড়, কোন সময় তোর মাতাল বর আবার জেগে যাবে। এসেছো? শ্রেয়ারও ঘুমটা ভাঙে। হ্যাঁ, এই তো আসলাম। চলো তোমায় খেতে দিয়ে দি। না না, এত রাতে কেউ আবার ওসব ভারী খাবার খায় নাকি? তুই ঘুমো, আমি ফ্রেশ হয়ে আসি। না মানে, শ্রেয়ার বলা হলো না আমিও খাইনি, তুমি খাওনি বলে। সে চুপ করে বিছানায় শুয়ে রইল। রাঘবও কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল সোফায়। বিছানায় শোবে না? না, সকাল সকাল উঠবো, জগিং করতে যেতে হবে। ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, অতিরিক্ত ভালোবেসে খাওয়াচ্ছ তো সেই কারণে। ঘুমো ঘুমো, বুঝলে? ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। বলছি, একটা চিঠি এসেছিল। চিঠি? কখন? বাবার নামে এসেছে। আমি ভেবেছিলাম তোমাকে একবার দেখিয়ে না হয়। বাবার নামের চিঠি তুমি আমাকে দেখিয়ে নেবে মানে? ওটা তো নিতান্ত বাবার ব্যক্তিগত ব্যাপার, জানতে পারলে একেবারে দেবে আমায়। কিন্তু এখন তো কেউ সচরাচর চিঠি পাঠায় না। ওই গ্রাম থেকে। তোমাদের গ্রামেও তো বিষয় সম্পত্তি আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বাবাই বোধহয় খবর টবর দিয়েছে। ঠিক আছে, আমি খোঁজ খবর নেবো খনি, তো ঘুমিয়ে পড়ো, রাঘব শ্রেয়াকে উদ্দেশ্য করে বলে। পরের দিন শ্রেয়া সকাল সকাল ঘুম থেকে ওঠে। রাঘব অনেক আগেই উঠে পড়েছে এবং সে তার কথা মতো হাঁটতেও বেরিয়ে গিয়েছে। বাবা, গুড মর্নিং। মর্নিং। সে কোথায়? সে তো অনেক সকালে উঠেছে, হাঁটতে বেরিয়েছে। বাবা, উন্নতি হয়েছে বলতে হবে। হ্যাঁ বাবা, বলছি গতকালের অনেক বাসি খাবার রয়েছে, কি করব? ওগুলো সব তুমি এক কাজ করো। তাই চয়ন, চয়ন বাড়ির কাজের লোককে ডাকলেন। তোর বস্তি এলাকায় খাবারগুলো বিলি করা যাবে? যাবে বাবু। বন্দোবস্ত কর, এলাকা থেকে ছেলেপেলে নিয়ে আয়, আর এই খাবার টাবারগুলো নিয়ে যা। এসব আশি বাসি তো আমরা কেউ খাই না, তুই তো ভালো করেই জানিস। বাবা, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বৌমা, করো। বলছি, আপনার তো মানে শাশুড়ি মা মারা গিয়েছেন যখন, তখন বয়সটা অনেকটাই কম ছিল। আপনি আর বিয়ে কেন করেননি বাবা? বিয়ে? বিয়ে করা হয়নি রাঘবের মুখের দিকে তাকিয়েই। ভেবেছিলাম আবার একটা মা এলে ওকে ভালোবাসা দিতে পারবে না, তার ঘরেও একটা সন্তান হবে, তখন ছেলে আমার বিগড়ে যাবে। কিন্তু এখন পস্তায় জানো তো বৌমা, মনে হয় সত্যি সত্যি আর একটা বিয়ে করে আর একটা ভাই বোন আনলে ভালোই হতো, তাহলে ছেলেটা অন্তত এমন বেয়ারা হয়ে যেত না। তোমায় কিছু বলেছে নাকি? শ্রেয়া তার বাবাকে বলে বোঝাতে পারে না যে, বাবা তুমি আমায় খুব ভালোবাসো, আমি জানি, মেয়ের মতো স্নেহ করো সেটাও জানি, কিন্তু রাঘবকে যে আশায় তুমি বিয়ে দিয়েছিলে, রাঘব বোধহয় সেই সব আমার মধ্যে খুঁজে পায় না, তাই আমার কাছেও থাকে না। সবসময় ওর কাছে একটা কেমন পালাই পালাই ভাব, আমার থেকে দূরে সরে যাবার জন্য। পার্টি ফার্টি তো জাস্ট একটা ছুতো, কিন্তু ওই একটা বছর যে আমি কি করে কাটিয়েছি সেটা একমাত্র আমিই জানি। কি ব্যাপার বৌমা, কিছু বলবে? সেনবাবুর কথায় সম্বিত ফিরল শ্রেয়ার। বলল, বাবা একটা চিঠি এসেছে তোমার নামে, তোমার গ্রাম থেকে বোধহয়। আমি ভাবলাম তোমার ছেলেকে প্রথমে দেখাই, আমরা একটু পরামর্শ করি, কারণ কি চিঠি তো জানি না, তোমার শরীরটাও খারাপ, আর তোমার ছেলে যখন বড় হয়েছে, তুমি যখন ব্যবসার সমস্ত দায়িত্ব ওকে দিয়েই দিয়েছ। তাছাড়া আমি আমার বাবা মার মুখে শুনেছি বয়স হয়ে গেলে নাকি বাড়ির বুড়োরাও বাচ্চা হয়ে যায়। বেশ করেছো, আমাকে চিন্তামুক্ত করার জন্য তো। কিন্তু চিঠি পড়ে কিছু উদ্ধার করতে পারলে তোমরা? বাবা চিঠিটা পড়িনি, ও বলল তোমার চিঠি তোমাকে দিয়েই খোলাতে।
একটু খারাপ লাগলো সেনবাবুর। ছেলের কাছে উনি এইটুকু অন্তত আশা করেন যে ছেলে ওনাকে এবার বুড়ো বয়সে আগলে রাখবে, যেইভাবে ছেলের সমস্ত অন্যায়গুলোকে উনি প্রশ্রয় দিয়েছেন। আমাকেই দাও, আমি পড়ে দেখছি। ব্রেকফাস্ট সেরে বৌমার হাত থেকে চিঠিটা নিয়ে পড়লেন উনি। তাতে স্পষ্ট উল্লেখ করা আছে এবং বড় বড় অক্ষরে লেখা রয়েছে যে, আদরের অনন্ত, তোমার জমি সম্পত্তি আগলে রাখছি আজ অনেকগুলো বছর হলো। সদ্য আমার শারীরিক অসুস্থতার কারণে আমি তোমার কাছে এই চিঠি লিখতে বাধ্য হচ্ছি। ডাক্তার আমাকে বলেছেন এইখানকার চিকিৎসকের কম্য নয় আমাকে সুস্থ করা, তাই আমার যেটুকু আছে সবটুকু বেঁচে বলতে আমি চলে যাচ্ছি আমার ছেলের কাছে। তোমার সম্পত্তিটুকু তুমি এসে বুঝে নাও অনন্ত। দেখাশোনা করার জন্যে এখানে নরহরি কাকা রয়েছেন, আর নরহরি বাবু ওনারই কোন এক পালিত মেয়েকে তুলেছেন তোমার ভিটেতে। আমি চাইছি তুমি তাড়াতাড়ি আসো এবং এসে এখানকার সম্পত্তি বুঝে শুনে প্রয়োজনে বিক্রি বাট্টা করে তুমিও এখানকার পাততালি চুকাও। ইতি তোমার অত্যন্ত কাছের এবং প্রিয় বন্ধু আর শুভাকাঙ্ক্ষী শুভেন্দু। চিঠি পড়ে চোখের কোণায় জমে থাকা জলটা মুছে নিলেন অনন্তবাবু। বৌমা বললেন, বাবা তোমার চোখে জল, কাঁদছো কেন? আমার বন্ধু মারাত্মক অসুখ ধরা পড়েছে। আমি শুনেছিলাম সেও আমার স্ত্রীর মতোই হয়তো বাঁচবে না আর বেশি দিন। এখানকার সব ভিটে বাড়ি বিক্রি করে ছেলের কাছে চলে যাচ্ছে। দেখো তো ছেলে বাপকে বাঁচানোর জন্য কত চেষ্টা করছে, আর আমার এক অপদার্থ কুলাঙ্গার যাকে জন্ম দিয়ে। বাবা ওসব কথা থাক না, তুমি বরং গ্রাম থেকে ঘুরে এসো। এখানকার ঘরবাড়ি দেখাশোনার জন্য আমি তো আছি। আমি জানি বৌমা, আমি জানি আমার ছেলেকে একমাত্র তুমিই পারো সবভাবে উদ্ধার করতে আর ঠিক করতে। সেই জন্যই তো তোমার সাথে গ্রহ নক্ষত্র মিলিয়েই ওর বিয়েটা দিয়েছিলাম। বলতে বলতেই ঘরে ঢোকে রাঘব। এই যে নবাব পুত্র এলেন, শোনো আমি আজই বেরোচ্ছি গ্রামের বাড়িতে। বৌমার সঙ্গে একটু সমঝে থেকো, ওর চোখ থেকে যেন এক ফোঁটা জল না বেরোয়, ও কিন্তু আমার গৃহলক্ষ্মী। বাপের মুখে তর্ক করা স্বভাবটা রাঘব অনেকদিন আগেই খুইয়েছে, যবে থেকে সুতাপার কেসটা হয়েছে। সে ঘাড় নেড়ে বলল, তোমার শরীর ঠিক আছে তো? বাপের শরীর খোঁজ নেওয়ার সময় তোমার আছে নাকি? কুলাঙ্গার কোথাকার। বউয়ের সামনে এমন অপমান বিয়ের প্রথম দিন থেকেই রাঘব হচ্ছে, কাজেই ওইসবে এসে কর্ণপাত করে না। এই খেতে দাও গো, বেরোতে হবে। দিচ্ছি। প্রতিদিনকার মতো আজও সকাল সকাল এসে তাড়াতাড়ি অফিসে যাওয়াটা অভ্যেসে পরিণত হয়েছে রাঘবের। বাবা গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, পেছন পেছন রাঘবের গাড়িটাও অন্য রাস্তা ধরল। শ্রেয়া ফোনটা নিয়ে বসলো এবার। আজ অনেকদিন পরে একটু নাচ প্র্যাকটিস করবে বলেছিল একবার রাঘবকে। রাঘব বলেছিল, তোমার যখন ভালো লাগে তুমি করো, আমি তো বাধা দিইনি, কিন্তু সময় পাবে তো? সময়? এই বাড়িতে তো শুধু সময় আর সময়। আমার তো সারাদিন বসে থাকাটাই সময়। কত কাজের লোক কাজ করে, রান্না করার চিন্তা নেই। বাবা আমাকে মাথায় করে রেখেছেন, আমার তো অগাধ সময়। তাহলে তুমি করো, নাচটা মাঝপথে থামিয়ে দিও না। আমি তো আছি, যেভাবে সাহায্য করতে হয় করব। যদি কোনো স্টেজ শো করতে হয় সেটাও না হয় অ্যারেঞ্জ করে দেব। তুমি ভুলে যাচ্ছ ওটা আমার বাবাও পারবে করতে। রাঘবের মুখটা তখন পাংশু হয়ে গিয়েছিল। আমি শুধু তোমার কাছ থেকে মানসিক একটা শান্তি চাইছিলাম রাঘব, মানে তুমি আমার স্বামী হিসাবে মানতে পারবে কিনা সেই কারণে। রাঘব একটা কাষ্ঠ হাসি দিয়েছিল মাত্র। শ্রেয়া ফোনটা খুলে গান বাজিয়ে নিজের মতো নাচ করতে থাকে আর কাঁদতে থাকে অঝরে। এত অর্থ সম্পত্তি থাকা সত্ত্বেও, এত সুন্দর দেখতে হওয়া সত্ত্বেও শ্রেয়া কার মতো যে হলো না, যার জন্য রাঘবের দৃষ্টি আকর্ষণ করতে পারল না। অথচ এখনো বাবা বলেই চলে, তোমার সঙ্গে রাঘবের সব গুণগুলো মিলে গিয়েছিল বলেই না তোমরা রাজ্যটক হয়েছ। রাজ্যটক না ছাই।
গাড়িটা যখন গ্রামের বাড়িতে পৌঁছালো তখন বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে। মাঝ রাস্তায় অনেকটাই জ্যাম হয়েছিল বলে দাঁড়াতে হয়েছিল ড্রাইভারকে নিয়ে। ড্রাইভার মুকুন্দ বাবু ওনাকে পৌঁছে দিয়েই আবার ফিরে যাবেন। এইখানে নরহরি কাকা রয়েছে, বয়স প্রায় ৭৫-৮০ কাছাকাছি। এই লোকটিকে আগেই ফোনে খবর দিয়ে দিয়েছিলেন সেনবাবু। এই যে বাড়িটা, এই বাড়ির এই যে বড় সুন্দর খোলা উঠোন, এইখানেই না সাতপাকে বাঁধা পড়েছিলেন অনন্যার সাথে। মিষ্টি বউটা কত ভালোবাসতেন, কত আদর আপ্যায়ন করতেন, কত আগলে রাখতেন। শরীরের ভেতরে যার মারণ অসুখ থাকে কি আর ভগবানও পারে বেঁধে রাখতে? এই যে এসেছো বাবা। নরহরি কাকা এগিয়ে এলেন। বয়স হওয়া সত্ত্বেও প্রণাম করতে ভোলেনি সেনবাবু। নিজেই প্রণাম করতে যেতেই মাজায় যে ব্যথা পাবেন সেটা জানা কথা। থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না। কই রে হনুপা, কোথায় গেলি? হনুপা? এটা কে কাকা? আমার পাতানো মেয়ে। আমার তো 3 কলি আর কেউ নেই, তাই এই যে বাপ মা মরা মেয়েটাকে আমার কাছে এনে রেখেছি। অনুপা ঘর থেকে বেরিয়ে আসে। হাঁটুর ওপরে তার শাড়ি তোলা। শাড়িটা অনেকটাই ময়লা হয়ে গিয়েছে। বরণ তার টুকটুকে ফর্সা, টানা টানা পটল চেরা দুটো চোখ, ঠোঁটের ওপরে একটা তিল, পাতলা গড়নে প্রতিমার মতো দেখতে লাগছে। কিছুক্ষণের জন্য ঘাবড়ে গিয়েছিলেন অনন্তবাবু। সেই 15 বছর বয়সী অনন্যাকে দেখছেন নাকি অনুপাকে ঠিক বুঝে উঠতে পারছিলেন না। মেয়েটি সামনে এগিয়ে আসে। মাথায় ইয়া বড় একটা খোপা বাঁধা, কপালে ছোট্ট একটা কালো টিপ পরা, জোড়া ভ্রু। এই শহরের মেয়েদের মতো বোধহয় ভুরু তোলে না, তাই ভুরুটা বেশ মোটা এবং পুরুষ্ট। ঠোঁটে হাসি ফুটিয়ে সে বলল, আপনি বোধহয় সেন বাবু। বাবা, নরহরি কাকার মুখে কত সুনাম শুনলাম। প্রণাম করতে যায় অনুপা। ঠিক তখনই সেনবাবু ওর কাঁধে হাত রেখে ওকে বললেন, থাক 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 থাক, আর প্রণাম করতে হবে না। তখনই ওনার চোখটা পড়ল পিঠের কাছে একটা বড় পুড়ে যাওয়ার জায়গার দিকে। মেয়েটি কাপড় টেনে নিজের পিঠ ঢাকার চেষ্টা করলো। আসুন, ঘরে আসুন। আপনি আসবেন বলে কাকা আমাকে সেই সকাল থেকে খাটাচ্ছে, কত কাজ করালো। একটা চড় মারবো মুখ পুরি। যার দয়ায় রয়েছিস, খাচ্ছিস, তার কাজ করবি না তো কার কাজ করবি? এরপরে অনুপার ভালো ব্যবহার, তার আদর যত্নে কেমন যেন হয়ে গেলেন সেনবাবু। আর অন্যদিকে বাড়িতে ফুল পেট মদ পান করে এসে রাঘব অকথ্য অত্যাচার শুরু করেছে শ্রেয়ার ওপরে। মাত্র দিন 10-এর ঘটনা, এরই মধ্যে বাপ বেটার আমূল পরিবর্তন ঘটে গেল কেবলমাত্র ওই মেয়ে মানুষকে কেন্দ্র করে। তুমি রোজ এসে আমাকে এমন অত্যাচার কেন করছো? আমি কি করেছি? আমি তো তোমার মতোই গুছিয়ে থাকার চেষ্টা করি, মানানোর চেষ্টা করি। এটাকে মানিয়ে নেওয়া বলে না শ্রেয়া, এটাকে বলে অনুকরণ করা। তুমি মোনার মতো হতে চাইছো, হতে পারবে না। মোনার মধ্যে যেটা আছে তোমার মধ্যে সেটা কোনোদিন আসবে না। কি আছে ওর মধ্যে? আর আমার মধ্যে কি নেই? ও একটা মেয়ে, আমিও একটা মেয়ে। দেখো, আমি মানছি তোমরা দুজনই মেয়ে, কিন্তু ও যেভাবে বিছানায়, তুমি সেভাবে। রাঘব, আমি তোমার স্ত্রী, কোনো বেশ্যা মেয়ে নই। কথাটা বলেছিল শ্রেয়া। রাঘব রেগে গিয়ে শ্রেয়াকে একটা চড় মারে, বলে, কার সাথে কাটলনা করছিস তুই? কাকে বেশ্যা বলছিস? মোনাকে? মোনাকে? মোনা আমার জান। মোনাকে ওসব কথা বলে না, এরপরে জিভটা টেনে ছিঁড়ে ফেলে দেবো। ঠিক তখনই, বাহ, এই কদিন বাড়ি ছিলাম না, আর বৌমার ওপরে তুমি এমন অত্যাচার শুরু করেছো? বাবা, তুমি হঠাৎ না বলে কয়ে এসেই তো দেখতে পেলাম। ভালোই হলো, নিজের চোখে দেখলাম অনেক কিছু। বাবা, তুমি কখন এলে? বৌমা, মাত্র কটা দিন তোমার ওপরে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম এই কুলাঙ্গারটার। তুমি মানুষ করতে পারোনি সে তো না হয় বুঝলাম,
আমারই সংস্কার শিক্ষায় ভুল, তাই বলে তুমিও ওর অত্যাচার সহ্য করবে? ওকে এইভাবে? বাবা, আমি যে ওর স্ত্রী, ওর সঙ্গে যে সংসার করতে এসেছি, তাই ওকে কি করে? তোমার বাবারও অনেক টাকা আছে বৌমা, ভুলে যেও না। কিন্তু টাকা দিয়ে সব পাওয়া যায় বাবা? বাবা, তুমি মাকে ফেরাতে পেরেছো তোমার এত টাকা সত্ত্বেও? বৌমার দিকে ঘুরে তাকালেন সেনবাবু। ওনার চোখেও জ্বলে উঠল ওনার স্ত্রীর মৃত্যুর সেই দুঃখটা। বৌমা, বৌমা, আমায় ক্ষমা করে দাও। আমি আমি সত্যিই তোমাকে কষ্ট দিতে চাইনি। তুমি চাইলে আমার ছেলেকে ছেড়ে মুক্ত জীবন খুঁজে নিতে পারো। আমি তোমার বিরুদ্ধে কোনো কোর্ট কেস করব না। বাবা, বাবা, আমার খুব তাড়াতাড়ি 5 লাখ টাকার দরকার। তোমারই তো সব কোটি টাকার সম্পত্তি তোমার মতো কুলাঙ্গারের জন্যই তো আমি তৈরি করেছি, তাই না? তবে এইবারও আমি খালি হাতে আসিনি। গ্রামের বাড়ি আমি বিক্রি করিনি, বরং দেখাশোনা করার জন্যে একজনকে নিয়ে এসেছি। কি বলছো বাবা? এগুলো তুমি কি বলছো? তুমি কি এই বয়সে? আমি বিয়ে করেছি বাবা। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছিলে, আমি বিয়ে করেছি। যে সিদ্ধান্ত আমার আগেই নেওয়া উচিত ছিল। বাবা, বাবা, এগুলো কি বলছো তুমি? আমি লোক সমাজে মুখ দেখাবো কি করে? বাহ, তোমার জন্য আমি যে লোক সমাজে মুখ দেখাতে পারি না, সেই ব্যাপারে তো তুমি একবারও কোনো কথা জিজ্ঞেস করো না বা প্রশ্ন তোলো না। কিন্তু কিন্তু বাবা, অনুপা, অনুপা বলে ডাকতেই রাঘবের বুকের ভেতরটা কেমন যেন খোঁচা দিয়ে ওঠে। অনুপা নামটা কেমন যেন। শাখা সিঁদুর পরা বছর 35-36-এর একটি মেয়ে এসে সামনে দাঁড়ায়। কিছুদিন পরই সে একজন মহিলায় পরিণত হবে। তবুও তার শরীরে অসম্ভব সুন্দর সৌন্দর্য রয়েছে। আধুনিক স্টাইলে শাড়ি পরা তার, চোখে মুখে দৃঢ়তার ছাপ স্পষ্ট। রাঘবের দিকে এগিয়ে যখন এলো, তখন তার মধ্যে গ্রাম্য পরিবেশের এতটুকু ছোঁয়া পড়েনি। কি বলছো? তোমার সংসার বুঝে নাও অনুপা। এই যে আমার আদরে বৌমা। বৌমা হাঁ করে তাকিয়ে রয়েছে শাশুড়ি মার দিকে। কত বছর আর ছোট বড় হবে তারা? বৌমা, প্রণাম করো। হ্যাঁ, ছুটে গিয়ে শ্রেয়া প্রণাম করে। অনুপা ওর থুতনি ধরে ওকে চুমু খায়, হাতের মোটা 4 গাছা চুড়ি খুলে পরিয়ে দেয়। তোমার বৌমা তো বরণ করেনি মা, এটা আমি তোমায় দিয়ে বরণ করলাম, সব সময় পড়ে থেকো। তোমার বাবার অর্থের কাছে এটা মা, আমি মা বলতে পারি। শ্রেয়া যেন একটা সঙ্গী পেল কথা বলার। অনুপা বলল, নিশ্চয়ই তোমার মাই তো। এসব কি হচ্ছে? এসব কি ছেলেলিপানা হচ্ছে? খবরদার, মাকে মা বলে সম্মান দাও। কে মা? আমার একটাই মা, যেই মা আমাকে ছোট রেখে মরে গেছে। তোমার যখন বিয়ে করার এতই শখ ছিল বাবা, তুমি তো অল্প বয়সেও করতে পারতে। এই বুড়ো বয়সে এসে তোমার এই ভীমরতি, আমি লোকজনের সামনে কি করে মুখ দেখাবো? ছি, আমার তোমাকে বাবা বলে ডাকতে ঘৃণা করছে। খবরদার, অনেকক্ষণ ধরে আমার স্বামীর অপমান সহ্য করছি তোমার মুখে। এরপরে একটা বেশি কথা বললে না, এই জুতো খুলে তোমার মুখে মারবো। বাবা, বাবা, তোমার সামনে এই মেয়েটা দাঁড়িয়ে আমাকে অপমান করছে। বাবা, বাবা, তোমার ছেলেকে অপমান করছে। বাবা, বাবা, তুমি কিছু বলবে না? বাবা, তুমি কিছু বলবে না? আমার কিছু বলার নেই। আমার স্থাবর অস্থাবর সমস্ত কিছুর মালকিন এখন ইনি। বৌমাকে আমি পথে ভাসাবো না। তাই আমার যে কটা বিজনেস রয়েছে তার 75% মালিক আমার বৌমা। আর আমার স্থাবর অস্থাবর জমি জায়গা সম্পত্তি সমস্ত কিছুই আমার স্ত্রীর নামে। বাবা, বাবা, দেখো, তোমার মতো কুলাঙ্গার সন্তানকে হয়তো এইভাবেই শায়েস্তা করতে হয়। তুমি এখন তোমার পথ বেছে নিতে পারো। আমি এই দুটো স্ত্রীলোকের মাঝেই আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। বৌমা আমার মায়ের মতো, আর অনুপা আমার স্ত্রী। রাঘব চুপ করে তাকিয়ে থাকে দুইজনের মুখের দিকে, কিচ্ছু বলতে পারে না। অনুপা 1 পা 2 পা করে এগিয়ে আসে রাঘবের খুব কাছে। চেনা চেনা লাগছে না আমাকে? রাঘব একটু ভয় পায়, দূরে গিয়ে দাঁড়ায়। ভয় পাচ্ছ কেন? লাগছে না একটু চেনা চেনা?
জেল থেকে বেরিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে সুতপার ঘরে গিয়ে সুতপাকে, না না না, কি হলো? তুমি চিৎকার করছো কেন? কিচ্ছু না, ওই একটু ভয় পেয়েছে আর কি আমার ছেলেটা। ছোটবেলা থেকে মায়ের আদর পায়নি তো, তবে বাবুসোনাকে এইবার আমি ওষুধ খাইয়ে একদম সুস্থ করে তুলবো। ওষুধ? কিসের ওষুধ খাওয়াবে তুমি অনুপা? হোমা, ছেলের মাথা তো ছোট বয়স থেকেই বেশি আদর দিয়ে দিয়ে খেয়ে বসে আছো, এবার একটু ওকে ঠিক করতে হবে না, যাতে ওর রাগ কম হয়, যাতে ও সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে পারে। কিরে বাবা, মায়ের আদর খাবি না? বল, খাবি না? কিছুক্ষণের জন্য রাঘবের মনে হয়েছিল সুতপা যেন ওর সামনে এসে দাঁড়িয়েছে। সুতপা আত্মহত্যা করেনি, বরং হোস্টেল থেকে পালিয়ে যেতে চেয়েছিল। রাঘব আর ওর বন্ধুরা মিলে সেই দিন সুতপাকে জোর করে সুইসাইড করতে বাধ্য করেছিল। ওর ব্রেন ওয়াশ করেছিল, বলেছিল গলায় গলায় চালা, গলায় সরুভাবে চালা। আরে তোর মতো মেয়ের বেঁচে থেকে কি লাভ রে? তোর বাবা মা সমাজে মুখ দেখাতে পারবে না। না, আমার দিদি আছে, আমার থেকে বড়। আমার দিদি আমাকে মায়ের মতো ভালোবাসে। ও আমাকে বলেছে যেমনই হোক গ্রামের বাড়ি চলে আসতে। দিদি দিদি সব সামলে নেবে। কেউ সামলাতে পারবে না সুতপা, কেউ সামলাতে পারে না। তোকে মরতেই হবে, তুই মর। গলায় আস্তে করে চালা, তারপর তোর শরীরটাকে নিয়ে আমরা পানা পুকুরে দিয়ে আসবো। ওখানে 8-9টা কুমির থাকে, কেউ খুঁজে পাবে না তোকে, কেউ খুঁজে পাবে না, কেউ পাবে না। এইভাবেই মেয়েটাকে শেষ করে দিয়েছিল। যেভাবেই হোক অনুপা সেই কথা জানতে পারার পর থেকেই প্রতিশোধ নেবার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল সে। মেয়ের মতো ছোট বোনের বেঁচে থাকার এতটুকু ইচ্ছেকেও নষ্ট করে দিয়েছিল বড়লোক বাপের এই কুলাঙ্গার ছেলেটা। দীর্ঘ 6 মাস হয়ে গিয়েছে। শ্রেয়া এখন বেশ ভালো আছে। নিজের অফিস, নিজের নাচ, এতেই তার মন। কিছুদিন হলো রূপমের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে ওর। আর অন্যদিকে সেনবাবু, ওনার শরীরে চাকচিক্য ফিরে এসেছে হঠাৎ করে। বন্ধু মহলে উনি বিয়ে করেছেন খবরটা রটতেই সবাই বললেন পার্টি অ্যারেঞ্জ করতে, কিন্তু অনুপা বলেছে না, আগে 1 বছর হোক তারপর। শ্রেয়া মেয়ের মতোই থাকে। রাঘবের সঙ্গে ডিভোর্সটা খুব শিগগিরই হয়ে যাবে, একদম মিউচুয়াল, নিজেদের মধ্যেই। রাঘব তো হাসপাতালে ভর্তি। সেই দিন রাগ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল। মাঝ রাস্তায় সত্যি সত্যি অ্যাক্সিডেন্টটা হলো। আর এইবার আর মিথ্যে নয়, সত্যি সত্যিই রাঘব কোমায় চলে গিয়েছে, যেখানে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে একটা অদেখা দেহ অকথ্য অত্যাচার করে চলেছে রাঘবের নেতিয়ে পড়ে থাকা শরীরটার ওপরে। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।